তৃণমূল কংগ্রেসে যেন রাহুর দশা লেগেছে, তৃণমূল কংগ্রেসে এই মুহূর্তে যেন গ্রহণ লেগেছে, তৃণমূল কংগ্রেসে বা ঘাস ফুলে যেন গ্রহণ লেগেছে। এই মুহূর্তে জাহাজ ডুবছে এটা টের পেয়ে, এবং তার পাশাপাশি ঘাস ফুলকে খেয়ে নিচ্ছে রাহু কেতু, এটা বুঝতে পেরে বোধহয় তৃণমূল কংগ্রেসের সেই জাহাজ থেকে লাফিয়ে লাফিয়ে বেরিয়ে যাওয়ার একটা কম্পিটিশন বা হিরিক লেগেছে। তৃণমূল কংগ্রেসের যারা আদি অকৃত্রিম কাল থেকে ছিলেন সেই নেতারা তো বেরোচ্ছেনই, এবার যেন তৃণমূল কংগ্রেসে গৃহদাহ, তৃণমূল কংগ্রেসেই বিদ্রোহ, এবং বিদ্রোহ যিনি করছেন তিনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। বাবুন বন্দ্যোপাধ্যায়ও বোধহয় বুঝতে পারছেন যে এই রাহুর দশা চলছে তৃণমূল কংগ্রেসে, বেশি মেলামেশা করলে, বেশি সম্পৃক্ত হয়ে থাকলে আসলে রাহুর দশা ব্যক্তি বাবুন ব্যানার্জির গায়েও লেগে যেতে পারে। এটা একটা দিক। আরেকটা দিক, রাহু এবং কেতুর মতন ইডি এবং সিবিআই এর চাপ, এমন চাপ যে ওষ্ঠাগত হচ্ছে তৃণমূল কংগ্রেস, ওষ্ঠাগত হচ্ছে বোধহয় তৃণমূল কংগ্রেসের নেতারা। ভাবুন, তৃণমূল কংগ্রেস তার দলীয় ফান্ড অ্যালকেমিস্টকে টাকা, এবং অ্যালকেমিস্টের সাথে তৃণমূল কংগ্রেসের হেলিকপ্টার খেলা, অর্থাৎ বিমান খরচা। অ্যালকেমিস্ট একটা তৃণমূল কংগ্রেসের মতন দলকে, একটা চিটফান্ড সংস্থা তৃণমূল কংগ্রেসের মতন দলকে বিমানের যাতায়াতের খরচা দিয়েছিল, এবং তার মধ্যে নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও বিমানের খরচা ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন নেতারা তৃণমূল কংগ্রেসের যে বিমানে চেপেছিলেন সেই বিমানের খরচা আসলে জগিয়েছে অ্যালকেমিস্ট, এবং তৃণমূল কংগ্রেসের দলীয় ফান্ড, সেই ফান্ড এই মুহূর্তে বাজেয়াপ্ত করা হচ্ছে। 10 কোটি টাকার ফান্ড, ভাবতে পারছেন? এটা তো দলীয় ফান্ড। তৃণমূল কংগ্রেসের টাকা ইডি সিবিআই নিয়ে চলে যাচ্ছে, বাজেয়াপ্ত করা হচ্ছে, মানুষের টাকা মানুষকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অদ্ভুত একটা কথা বললেন, এই গোটা যে আবহাওয়া, যে আবহাওয়ার মধ্যে রাহুর দশা, অবিলম্বে বোধহয় তৃণমূলের জন্য একটা মহা মন্ত্রযজ্ঞ করার প্রয়োজন, অবিলম্বে বোধহয় একটা হবনকুণ্ড সামনে নিয়ে তৃণমূল নেতাদের এই মুহূর্তে থেকে বিপত্তারিণীর পুজো করা প্রয়োজন। এবং এই পরিস্থিতিতে, এই আবহাওয়াতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হঠাৎ একটা চাঞ্চল্যকর দাবি করলেন। তিনি বললেন, কি বললেন না, ফান্ড নিয়ে বলেননি, দলীয় ফান্ড নিয়ে একটা কথাও তিনি বলেননি। 10 কোটি টাকা অ্যালকেমিস্টের টাকা, সেটা যে সিজ করা হয়েছে বা অ্যাটাচ করা হয়েছে সেটা নিয়ে একটা কথাও বলেননি। তিনি বরঞ্চ বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যবসার টাকা, সমস্ত টাকা নাকি বাজেয়াপ্ত করা হচ্ছে, পুরো সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে, প্রপার্টি। এবং এখানেই ঠিক প্রশ্নটা, এই চাঞ্চল্যকর দাবির ভিত্তিটা কোথায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোন ব্যবসার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি সিবিআই? এটা কি মিথ্যাচার, না আসলে আগাম আশঙ্কা? প্রিনমিনেশন একটা শব্দ আছে, আগাম আন্দাজ করা, কু ডাকা। মমতা বন্দ্যোপাধ্যায় কি আবার কু ডাকছে? মমতা বন্দ্যোপাধ্যায় কি আবার আন্দাজ করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক বা তৃণমূল কংগ্রেস, গোটা তৃণমূল কংগ্রেসের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ব্যবসায়িক সম্পত্তি আছে গোটাটা হয়তো ক্রোক করে নিতে পারে বা বাজেয়াপ্ত করে নিতে পারে কেন্দ্রীয় সংস্থাগুলি। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোটা সম্পত্তি, ব্যবসায়িক সম্পত্তি, সেটা কোথায় এই অবধি বাজেয়াপ্ত হয়েছে আমরা তো জানি না। আমরা তো জানি লিপস অ্যান্ড বাউন্স বলে যে সংস্থাটি, যে সংস্থার একটা সময় সিইও ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পাশাপাশি ডিরেক্টর সিইও হিসেবেও কাজ করেছেন, সেই সংস্থার 7.5 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে এইটি। এবার ইডি একটি সংস্থার টাকা বাজেয়াপ্ত করেছে, সেটা পুরোটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সম্পত্তি? হতে পারে, ক্লিয়ার করতে হবে। বাংলার মানুষ জানতে চাইছে, জবাব চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত সম্পত্তি কেন্দ্রীয় সংস্থা নিয়ে নিয়েছে, এই কথাটার মানে কি? এবং তারও পাশাপাশি কিছু তো অন্তত করতে হবে। কম বয়সী ছেলে, বিয়ে শাদী করেছে, 2টো বাচ্চা আছে, এই কথাটার মানে কি? অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ হিসেবে যে মাইনেটা পান সেটা অনেক টাকা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত সম্পত্তি কি বাজেয়াপ্ত হতে পারে? বিরোধীরা বলছেন পুরো সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে যেতে পারে। শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, গোটা তৃণমূল কংগ্রেসের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে। তার কারণ পুরোটা নাকি সুদীপ্ত সেনের মতন ব্যবসায়ী চিটফান্ডের মালিকের টাকায় তৈরি সম্পত্তি, সম্পদ এবং সাম্রাজ্য। সত্যি না মিথ্যা এটা জানি না, কিন্তু বিতর্ক প্রয়োজন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে চাঞ্চল্যকর দাবিটা করেছেন, সেই দাবির যদি কোনো সারবত্তা বা ভিত্তি থাকে, তাহলে আগামী দিনে কি এরকম ছবি আমরা দেখতে পারবো যেখানে শিরোনাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এবং
গোটা তৃণমূল কংগ্রেসের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হইল, তার জবাব চায় বাংলা। শুরুতেই এই প্রতিবেদন এবং তারপর অতিথিদের কাছে আছে। देखो एक यंग लड़का, उसको तो कुछ करना पड़ेगा। जब शादी किया है, 2 बच्चे हैं, सब प्रॉपर्टी अटैच कर दिया। मैंने कभी नहीं बोला सब प्रॉपर्टी अटैच कर दिया, मैंने कभी नहीं बोला। যে মুখ্যমন্ত্রী নিজেই বলছেন যে আমার ভাইপোর সব সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেছে, তো মুখ্যমন্ত্রীর উচিত কোর্টে যাওয়া, ওনার যদি আদেশ পছন্দ না হয়। কেন হয়েছে তার কারণ হচ্ছে, দেখা গেছে যে চিটফান্ড কাণ্ড ছিল, সেই চিটফান্ড কাণ্ডে অ্যালকেমিস্টের টাকা ঢুকেছে হচ্ছে ভাইপোর অ্যাকাউন্টে, তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে হবে কেন্দ্রীয় এজেন্সিকে। লোকসভা ভোটের মুখে আগুনে ঘি ঢাললেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মন্তব্য ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। মাত্র কয়েকদিন আগেই তৃণমূলের প্রায় 10.5 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। চিটফান্ড সংস্থা অ্যালকেমিস্টের থেকে পাওয়া অনুদানই বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় সংস্থা। হাল ফিলের এই ঘটনার কয়েক মাস আগে আবার বাজেয়াপ্ত হয়েছিল লিপস অ্যান্ড বাউন্সের 8টি সম্পত্তি, যার পরিমাণ ছিল 10.5 কোটি টাকা। সারা ফেলে দেওয়া এই 2 ঘটনার পরই গতকাল শিলিগুড়িতে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন মুখ্যমন্ত্রী। अभिषेक देखो एक यंग लड़का, उसको तो कुछ करना पड़ेगा। जब शादी किया है, 2 बच्चे हैं, खिलाए खावाएगा कैसे? कुछ तो करना है। घर में बैठने से तो खाना नहीं मिलेगा। उसको एक बिजनेस था, सब प्रॉपर्टी अटैच कर दिया, मैंने कभी नहीं बोला। মমতার এহেন মন্তব্যেই তীব্র হয়েছে জল্পনা। কোন মামলায় বাজেয়াপ্ত হয়েছে অভিষেকের সমস্ত সম্পত্তি? লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি মানে কি অভিষেকের সমস্ত সম্পত্তি? আর মমতা কি আশঙ্কা করছেন অভিষেকের ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে সব? এতদিন তো শুনে আসছিলাম ওনার কোনো সম্পত্তিই নেই, আর আজকে কোন প্রপার্টি সিজ করেছে উনি পরিষ্কার বলুক। কোন প্রপার্টি সিজ করেছে, কিসের জন্য সিজ করেছে, কোন কেসে সিজ করেছে, আরও কার কার নাম জড়াবে, পুরো এটাই জড়িয়ে যাবে, পুরো সিন্ডিকেটটা জড়িয়ে যাবে, সেই ভয় ওনার। ওনাকে যেমন বলাই হয় যে প্যাথোলজিক্যাল লায়ার, সুতরাং উনি এই ধরনেরই কথাবার্তা বলে বেড়াচ্ছেন। আগেও বলেছেন, ওনার নিজের সম্পর্কে বলেছেন, এখন ভাইপো সম্পর্কে বলছেন। তৃণমূলে কি রাহুর দশা লেগেছে? গ্রহণ লেগেছে গোটা দলটায়। ইডি সিবিআই এর জোড়া ফলায় কি প্রাণ ওষ্ঠাগত তৃণমূলের? এবার সত্যি কি দল ও নেতাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে? এই অশনি সংকেত পেয়ে কি মমতার চাঞ্চল্যকর দাবি? अभिषेक देखो एक यंग लड़का, उसको तो कुछ करना पड़ेगा। जब शादी किया है, 2 बच्चे हैं, सब प्रॉपर्टी अटैच कर दिया, मैंने कभी नहीं बोला। পাবলিক বাংলা। যারা এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে আলাপ করে দিয়ে রয়েছেন কেয়া ঘোষ বিজেপি মুখপাত্র, রয়েছেন সৌরভপ্রিয় দত্ত রাজনৈতিক কর্মী, দেবাশিস ঘোষ রাজনৈতিক বিশ্লেষক, রয়েছেন সন্ময় বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষক অনলাইনে এই মুহূর্তে রয়েছেন। আমি প্রত্যেকের কাছে যাবো এবং কিছুক্ষণের মধ্যেই সজল ঘোষ অপর বিজেপি মুখপাত্র আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, ওনাকেও স্বাগত জানাবো। কিন্তু আমি প্রথমেই সৌরভপ্রিয় বাবুর কাছে যেতে চাই। সৌরভপ্রিয়দা, খুব 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 চিন্তিত বাংলার মানুষ, খুব চিন্তিত। আপনারা কি কোনো পুজো আচ্চা বা বিপত্তারিণীর মন্দিরে যাওয়ার কোনো পরিকল্পনা করছেন? তৃণমূল কংগ্রেসের বোধহয় একটা রাহুর গ্রাস লেগেছে। এই যে রাহু কেতু, এই যে সেলেস্টিয়াল মুভমেন্ট যেগুলোকে বলা হয়, আপনারা কি কোনো কনসাল্ট করছেন কাউকে? হচ্ছে কি তৃণমূল কংগ্রেসে? বাবুন ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে দিচ্ছেন, তাপস রায় চলে যাচ্ছে, ইডি সিবিআই রাহু কেতুর মতন আপনাদেরকে ধরছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাকি সম্পত্তি, সব সম্পত্তি অ্যাটাচ করে দিয়েছে। আমি তো খুঁজে পেলাম না কোন সম্পত্তির কথা বলছেন। না আসলে ওই কু ডাকছে যে সব সম্পত্তি অ্যাটাচ হয়ে যেতে পারে হয়তো। তুমি যেমন রাহু কেতু বিভিন্ন কথা বললে, তেমনি ঠিকই বলেছ। আমাদের তো 9টা গ্রহ আছে, নবগ্রহ রক্ষা কবচ আমরা পড়ি। তো এখন আরেকটা কুগ্রহ চলে এসছে, সেই কুগ্রহটা হচ্ছে মোদি গ্রহ। আর কাকু গ্রহটা, ওই যে যেটা কাকু বলা হয়েছিল, সেইটাকে এখন বলা হয় দশম গ্রহ। কাকুর অডিওতে কি পাওয়া যেতে পারে? জবাব চাই বাংলা। কুগ্রহ দশম গ্রহ মোদি আসার পরে এই ইডি সিবিআই নাড়াচাড়াটা খুব বেশি শুরু হয়েছে। এবং ইডি সিবিআই যখন নরেন্দ্র মোদী রাজনৈতিকভাবে পারছে না বা অমিত শাহজি রাজনৈতিকভাবে পারছে না, তখন আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক প্রতিহিংসার জন্য ইডি সিবিআইকে অ্যালসেশিয়ান কুকুরের মতন লাগিয়ে দেওয়া হচ্ছে। খুব ভালো কথা। আমি আমার বক্তব্য বলছি না, আমি একটা লাইন বলছি, কোটিংটা কে করেছিল আমি শুনিয়ে দিতে পারবো। অমিত শাহ ছেলে জয় শাহর সম্পত্তি 50,000 টাকা থেকে
এক 1000 গুণ বৃদ্ধি কি করে হলো অমিত শাহ জবাব দিতে পারবেন, এটা বলেছিলেন শুভেন্দু অধিকারী মহাশয়, যিনি এখন বিরোধী দলনেতা। তাহলে এই জায়গাটায় ইডি সিবিআই আজ পর্যন্ত যায়নি, বা ইডি সিবিআই সেখান থেকে আমরা আজ পর্যন্ত জানতে পারিনি যে কিভাবে এই সম্পত্তি বৃদ্ধি পেয়েছে। ঠিক এইভাবে যদি কোনোদিন ক্ষমতা পরিবর্তন হয়, তখন ইডি সিবিআই-কে দিয়ে বিজেপি নেতাদের যে সম্পত্তি বেরোবে সেটা দিয়ে আরেকটা ভারতবর্ষের অর্থনীতি তৈরি হয়ে যাবে। সৌরভ দা, আমাকে একটা কথা বলুন, আমি সব মানলাম, ইডি খারাপ, সিবিআই খারাপ, এফবিআই খারাপ, বিজেপি খারাপ, আমি খারাপ, সবাই খারাপ, আপনারা তো ভালো। মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর আমি একদম কোট আন কোট, যদি একটা শব্দ, একটা সিলেবল, একটা অক্ষরও যদি ভুল বলি এক্ষুনি মামলা করতে পারেন। কিন্তু আমি যা দেখলাম এবং তার যে তর্জমাটা আমার হাতে এই মুহূর্তে রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, কোট আন কোট বলছি, আপনারা জানেন না অভিষেক একটা ইয়াং ছেলে, কিছু তো একটা করতে হবে, বিয়ে করেছে, 2টো বাচ্চা আছে, না হলে খাওয়াবে কি? ঘরে বসে থাকলে তো খাবার পাবে না। ওর একটা বিজনেস ছিল, সব সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়েছে। আমি আগে এই কথা বলিনি কারণ আমরা লড়াই করছি, আমাদের যা আছে তোমরা নিয়ে নাও, কিন্তু গণতন্ত্রকে ধ্বংস হতে দিও না। এটা যদি কাটাছেড়া করা হয়, না ঠিক আছে, কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোন সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে বলতে হবে তো। জানি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি বলছি যে ব্যবসা, কোন সম্পত্তি, কত টাকার সম্পত্তি, করাটা অন্যায়ের কিছু নয়। না, অন্যায় নয়। সমস্ত রাজনীতিবিদরা ব্যবসা করছে, অবশ্যই করতে পারে। আমাকে বলুন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন সম্পত্তি বাজেয়াপ্ত? যে সম্পত্তি বাজেয়াপ্ত করুক, যে আপনাদের কু ডাকছে কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যবসা করে যে সম্পত্তি করেছে, না, লিপস এন্ড মাউন্টের সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় ডাইরেক্টলি মেনে নিচ্ছে। আমাদের মনে হচ্ছে ষড়যন্ত্র করা হচ্ছে। আরে ষড়যন্ত্র আপনাদের মনে হচ্ছে, মাঝরাতে হায়না এসে আপনার বাড়িতে এসে কলা খেয়ে যাচ্ছে, যা পাচ্ছে আপনাদের মনে হচ্ছে। আপনাদের মনে হচ্ছে কালীঘাটে বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাতে মারার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমি দায়িত্ব নিয়ে আরে দাদা, ভাতে মারা সব বুঝলাম। আপনি আমাকে বলুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুরো সম্পত্তি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুরো সম্পত্তি কোথায় বাজেয়াপ্ত হয়েছে? আরে শিরদাঁড়া ছাড়ুন, আপনারা কয়লা, গরু, ইট, বালি, চুন, সিমেন্ট সব বিক্রি করার দায় আপনাদের উপরে। আপনারা শিরদাঁড়া পরে বিক্রি করবেন, আগে আপনি বলুন যে ইট, বালি, চুন, সিমেন্ট এই সমস্ত কিছু বিক্রি করার যে অভিযোগগুলো আসছে এবং সেই তার সাথে ডিরেক্টলি তৃণমূল কংগ্রেসের যোগ থাকছে বলে মনে করা হচ্ছে, সেই টাকা কি আবার জনগণের টাকা জনগণের কাছে ফিরে যেতে পারে বলে ভয় লাগছে? অভিযোগ আছে শুভেন্দু অধিকারী ডকের টাকা ডাকাতি। আরে শুভেন্দু অধিকারী আবার ভয়, আরে আপনার প্যারাসিটামল প্রয়োজন, শুভেন্দু অধিকারী জ্বরে ঠকঠক করে কাঁপছেন, ঠিক আছে বেশ। না, শুভেন্দু অধিকারী জ্বর, একটা নতুন ভেরিয়েন্ট বেরিয়েছে কোভিডের, তৃণমূল কংগ্রেসের পলিটিক্যাল কোভিডে একটা নতুন ভেরিয়েন্টের নাম শুভেন্দু অধিকারী, এরপরে আবার জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি হবে, আপনি প্যারাসিটামল খান। বেশ কেয়া ঘোষ, আমি বুঝতে পারছি না বলে এই ডিবেটটা করা। এক হচ্ছে বাবুন ব্যানার্জি, মানে জাহাজ ডুবি হচ্ছে এটা আন্দাজ বোধহয় সৈন্য, নাবিক, যাত্রী সবাই পাচ্ছেন, এবং সে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় আগাম এই ধরনের কথাবার্তা বলছে। কারণ কি আমি বুঝতে পারছি না, এটা মিথ্যাচার আমি বলতে চাই না, মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই কোনো একটা হিন্ট পেয়েছেন, বা তিনি হয়তো বুঝতে পারছেন যে সত্যি হয়তো এই কনফেস্টিকেট হতে পারে। কি মনে হয়? দেখুন ময়ূক, এ এক অশ্রুসজল যাত্রাপালা চলছে, যে যাত্রাপালার নটিদের নামগুলো চেনা, তাদের কামগুলোও চেনা। বাবুন ব্যানার্জি যে নামটা নিলেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে বাবুন ব্যানার্জি, মমতা ব্যানার্জি আজকে বলেছেন আমি পরিবারবাদে বিশ্বাস করি না, চমৎকার। তাও যদি না জানতাম যে তৃণমূলের ঘোষিত এবং অঘোষিত যিনি রয়েছেন তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ভ্রাতুষ্পুত্র অর্থাৎ ভাইপো। বাবুন ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই, তার কি কি অ্যাচিভমেন্ট আমি আপনাদের বলি। উনি আগে ছিলেন বেঙ্গল হকি অ্যাসোসিয়েশনের কর্তা ব্যক্তি, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের, সেখানে তার দাদা অজিত ব্যানার্জির সঙ্গে চুলোচুলি কে হবে সভাপতি, এটা হেডলাইনও হয়েছিল। এখন উনি বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি। আমি জানি না যে উনি কোন অ্যাথলেটিক্সে উনি খুব দড়ো হতে পারেন, খুব ভালো খেলাধুলা, দেখুন তৃণমূল তো খেলতে খুব ভালো পারে, তো ইনি কোন খেলায় দড়ো আমি জানি না। আবার তার সঙ্গে এটাতেই শেষ নয়, মোহনবাগান ফুটবল ক্লাবের উনি কর্তা ব্যক্তি রয়েছেন, পদাধিকারী রয়েছেন। চলে আসে বড় ভাইয়ের কাছে অজিত ব্যানার্জি, বলছেন পরিবারবাদে বিশ্বাস করেন না মমতা ব্যানার্জি। ভাই ময়ূক, আরেকটু বলি, অজিত বন্দ্যোপাধ্যায় তিনি আইএফএ ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল, সেখানে তিনি সভাপতি। আবার তিনি ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাবেরও কর্তা ব্যক্তি রয়েছেন, এবং এনার সঙ্গেই ছোট ভাই অর্থাৎ বাবুন ব্যানার্জি, তার সঙ্গে যে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের কে মাথা হবেন সেটা নিয়ে প্রচণ্ড চুলোচুলি হয়েছিল, লড়াড়ি হয়েছিল। অর্থাৎ এ হচ্ছে শুধুমাত্র কিস্সা কুর্সিকা, খেল কুর্সিকা, এই খেলাধুলো, খেলা মেলা এগুলো তো ভালোবাসে তৃণমূল।
আর অবশ্যই কাজরি বন্দ্যোপাধ্যায়ের কথা নিশ্চয়ই ময়ূক তোমাকে মনে করিয়ে দিতে হবে না যে কাজরি বন্দ্যোপাধ্যায়ের কি অ্যাচিভমেন্ট, তার কত সম্পত্তি, এবং তিনি বলেছেন সমাজকর্মী হয়ে তার যে কোটি কোটি টাকা সম্পত্তি। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিবারবাদে বিশ্বাস করেন না। আসলে এসব কিচ্ছু না, এইগুলো হচ্ছে এমপি ল্যাডের টাকা খাওয়ার খেলা। প্রসূন বন্দ্যোপাধ্যায়কে দিয়েছে, বাবুন ব্যানার্জিকে তিনি বঞ্চিত হয়েছেন, এবং সেখানেই হচ্ছে ওই টাকা দেওয়া নেওয়া খেলা মেলা এইসবের কারণেই এত গন্ডগোল। নিশ্চয়ই বার্তা চলে গেছে, আবার ঘরের ছেলে ঘরে ফিরে গেছে। বাবুন ব্যানার্জি বলেছে আমি দিদির সঙ্গেই রয়েছে, কারণ তিনি জানেন যে কালকে যদি তিনি বিদ্রোহ করেন যা যেগুলো আছে কিন্তু বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সব এত চলে সহজে যাবে। ওনাকে ফেরাবেন বলে মনে হয় না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন মানে শুধুমাত্র আবেগঘন নয়, তার মধ্যে কিন্তু একটা হুমকিও ছিল, এবং বলেছেন যে ডিসঅ্যাসোসিয়েট করে দিচ্ছি আমি। না তুমি আগেও ওনাকে মানুষ করতে পারিনি। না ময়ূক গৃহযুদ্ধ চলছে, মানে গৃহদাহ সিনেমাটা বোধহয় গৃহদাহ 2.0। আরে একটা আমি পরিবার জানি না কি হচ্ছে আরে এখন। যেখানে পাওয়া পাবির খেলা আছে ময়ূক, এটা তো আগেও হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো কোভিডের সময় তিনি বলেছিলেন যে আমার পরিবারের কারা কি করে কার কি আছে আমি জানি না। যখন বেরিয়েছিল যে একটি পুরীর একটি হোটেলের, সে হোটেলের কলকাতার অফিসের ঠিকানা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিকানা, আমি তারকে সম্মান করি বলে সেই ঠিকানাটা নামটা দিচ্ছে না, কিন্তু সে ঠিকানাটা কাকতালীয়ভাবে একবার দেখে নি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি বলেছেন। এই যে বাবুন বন্দ্যোপাধ্যায়ের বিজেপি বা নির্দল হয়ে যাওয়া, বা ওই যে জাহাজে রাহুল গ্রাস বোধহয় এই জাহাজে পড়ছে, তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে যাওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেই আবেগ ঘন বক্তব্য শুনে নি। আমি সবাইকে বলবো আমার সাথে কোনো সম্পর্ক রাখবেন না, যে আমার সাথে কোনো সম্পর্ক ছিল একদিন ভুলে যান, আজ থেকে কোনো সম্পর্ক থাকবে না। যে যার স্বাধীনতা নিয়ে যেখানে ইচ্ছে লড়াই করতে পারেন। আমি এত লোভী লোকেদের পছন্দ করি না, শুধু আজকে নয়, প্রত্যেকটা ইলেকশনই আমাকে অনেক অশান্তি করেছে, অথচ নিজেদের ছোটোবেলাটা ভুলে গেছে। আমার বলা উচিত নয়, আমি অভিষেককে বলছিলাম যে বাবা যখন মারা গেছে বয়স ছিল 2.5 বছর, আমি 45 টাকা পেতাম, দুধের ডিপোয় কাজ করে মানুষ করেছি, কিন্তু তখন থেকে আমি রাজনীতিটা করতাম বলে ওকে মানুষ করতে পারিনি, হয়তো সবাইকে মানুষ করতে পেরেছি। আমাদের পরিবার খুব বড় পরিবার, এটা মানুষের পরিবার। সজল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায় একদম স্পেসিফিক। আচ্ছা 10 সেকেন্ড সময় নেবো আমি, সজলদা বলবেন, আমি 20 সেকেন্ড সময় নেব। তিনি এতদিনে বুঝতে পারেননি বাবুন ব্যানার্জি, তিনি না, উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো বলেছেন যে বাবুন ব্যানার্জি বোধহয় ভুলে গেছে ওনাদের লড়াইটা, যে এখন যখন দুর্নীতি স্ক্যাম এগুলো যদি হয়তো উঠেও আসতে পারে, তখন তার হঠাৎ করে এরকম জ্ঞানচক্ষু মিলিত হলো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আগে জানতেন না, তিনি আগেই বলেছেন যে কে কি করছে আমি বাবা কাদা গায়ে মাখবো না। অর্থাৎ আমি ঠিক এই জায়গাতেই সজল ঘোষ এবং সন্ময় বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো। আমি ক্ষমা চাইছি যারা এই মুহূর্তে আমার দিকে রক্তচক্ষু হয়তো দেখাতে পারেন, না দেখিয়ে হয়তো তারা লিগ্যাল নোটিশ পাঠানোর কথা ভয় দেখাতে পারেন, কিন্তু আমার সজলদা আমি আজীবন সাংবাদিকতার চাকরিটা এখন অবধি করেছি, এবং আমাকে খুব কষ্ট করতে হয়, আপনাদেরও করতে হয়। এমনি আমার যিনি কর্ণধার কোম্পানি তিনি টাকা দেন না, সমাজকর্মী হিসেবে বা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই যে বলছেন একেবারে গ্রাসরুট থেকে একটা পরিবার উঠে এসেছে, কালীঘাটে দুধের ডিপোতে তারা কাজ করতেন, 40 টাকা 50 টাকা দিনে, যাই হোক আমি ব্যক্তি আক্রমণ করতে পারি না, সেখান থেকে আজকের এই উত্থান, এবং এই উত্থানের পরে প্রপার্টি সিজ করছে ইডি। আমার বাড়িতে যদি কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের কেউ প্রপার্টি সিজ করতে আসে, গোটা পাড়ার লোক এসে বলবে বাবা গো কত টাকা বানায়ছো, আর সেখানে এই পরিমাণ টাকা কোথা থেকে হলো? না, প্রথম কথা হচ্ছে আজকের টকশোর সাবজেক্ট যদি বাবুন ব্যানার্জির হচ্ছে জানতাম, তাহলে আমি আজকে টকশোর সাবজেক্ট হচ্ছে রাহুল গ্রাসে। আমরা সবাই চেষ্টা করছি যাতে করে একটা পুজো বা বিপত্তারিণীর কোনো পুজো করা যায়। তৃণমূল কংগ্রেসের সমস্যা হচ্ছে না, আমি বলছি রাহুল গ্রাসে যাক, হ্যাঁ শনির গ্রাসে যাক, আমার সেটা নিয়ে প্রশ্ন না। বাবুন ব্যানার্জিকে এত ইম্পর্টেন্স দেওয়ার কোনো গুরুত্ব নেই। আপনি লিখে রাখুন আজকের দিনে যে আগামী বিধানসভা নির্বাচনে কিংবা পুরসভার নির্বাচনে হয় বাবুন ব্যানার্জি কিংবা ওনার স্ত্রী, কাউন্সিলর হলে ওনার স্ত্রী আর এমএলএ হলে বাবুন ব্যানার্জিকে আপনি দেখতে পাবেন তৃণমূলের টিকিটে। গত বিধানসভা নির্বাচনে আরেক ভাই বেঁকে বসেছিল কার্তিক ব্যানার্জি, আজকে কাজরি ব্যানার্জি, হ্যাঁ তিনি গিয়ে কাউন্সিলর হয়েছেন। এবং কাউন্সিলর হয়েছে শুধু না, আদি অনন্তকাল ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেবা করা একজন
মানুষকে ওখান থেকে সরে যেতে হয়েছিল, স্ট্যান্ডিং কাউন্সিলরকে সরিয়ে দেওয়া হয়েছিল। এবারে আমি বলি যে দেখুন, এই ওনার পরিবার যে রাহু কেতু সব আছে পরিবারে, কেউ বাদ নেই, শনি রাহু কেতু সব কটা আছে। হ্যাঁ, এরা কিন্তু নতুন নয়, এরা এর আগেও আমরা জানি মুখ্যমন্ত্রীকে মাকে নিয়ে বলছেন লোভ হয়েছে। আমি বলছি লোভ তা হবে না, লোভে হবে না। বলছেন। দাঁড়ান, আমি একটু কথা বলছি। সেটা হচ্ছে এর আগেও মাকে নিয়ে পার্টি অফিসে গিয়ে থাকতে হয়েছিল। এবার লোভ, হ্যাঁ সত্যি তো, সব যদি ভাইপোকে দিয়ে দেয় বাকিদের তো যন্ত্রণা হবে, রাগ হবে, অভিমান হবে, সেই অভিমানের বহিঃপ্রকাশ ঘটবে। এটা তো ঘটনা। ভাইকে না তাড়িয়ে ভাইপোকে তাড়ালে দেশ, দল, পরিবার, উনি সব বাঁচত, অনেকটা বাঁচত। হ্যাঁ, সেটা না করে উনি এই ভাইকে তাড়াচ্ছেন, ত্যায্যপুত্র করছেন ভাইকে। তো আমার কথা যেটা হচ্ছে যে দেখুন, হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আমরা এতে এক ফোঁটাও ইন্টারেস্টেড নয় এইসব বিষয় নিয়ে। এটা প্রত্যেকবারের নাটক হয়, শুরু হয় তারপর শেষ হয়ে যায়। হ্যাঁ, আমরা ইন্টারেস্টেড যেটা, সেটা হচ্ছে গতকাল থেকে মুখ্যমন্ত্রী কি করলেন, আজকে সারাদিনে মুখ্যমন্ত্রী কি বললেন, ইডি তার কতটা সম্পত্তি অ্যাটাচ করলো, তার বিরুদ্ধে অভিষেকের সম্পত্তি অ্যাটাচ হলো কোথায় সজলদা? আবার কি মুখ্যমন্ত্রী যে বলছেন সব সম্পত্তি অ্যাটাচ হয়ে গেছে। না, সেটা তো পরের কথা। আবার সত্যি কথা, উনি বলেছেন এর দুটো বাচ্চা আছে, বউ আছে, বেচারি খাবে কি? কেন বাড়ির নিচে চপের দোকান দেবে? হ্যাঁ, বাংলার মানুষকে জানিদান দিয়েছে। ও একটা এইচএস পাস ছেলে, এইচএস পাস ছেলে আর কি করবে? হ্যাঁ, ও তো মেরিন ইঞ্জিনিয়ার হয়ে যেতে পারবে না, ও ডাক্তারিতে যেতে পারবে না, চপের দোকানই করা উচিত। আর সজলদা আপনাকেই বলতে দেবো, আপনাকেই বলতে দেবো। কিন্তু একবার আমি, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঐতিহাসিক যে বক্তব্য, যেটা ইতিমধ্যে গোটা বাংলা ভাইরাল হয়ে গেছে, একবার শুনেনি, একবার পিসিআরকে বলবো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন প্রপার্টি নিয়ে, একবার শুনে তারপর সজলদার কাছে যাবো। आपको पता नहीं है, अभिषेक एक देखो, एक यंग लड़का, उसको तो कुछ करना पड़ेगा। जब शादी किया है, 2 बच्चा है, खिलाए खावाएगा कैसे? कुछ तो करना है। घर में बैठने से तो खाना नहीं मिलेगा। उसको एक बिजनेस था, सब प्रॉपर्टी अटैच कर दिया। मैंने कभी नहीं बोला, इसी के लिए नहीं बोला कि हमारा लड़ाई जो है इस अन्याय का खिलाफ में लड़ाई है। हमारा जो भी है आप ले लो, लेकिन आप लोकतंत्र को मत, उसका अधिकार मत छीनो। সত্যিই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় করবেনটা কি? ব্যবসা তো একটা, মানে ব্যবসা করা তো অন্যায় না। সমাজ সেবা করতে বলুন। ওই বাড়িতে আরেকজন সমাজসেবী আছে, আমি বলতে পারি মাদার টেরিজাই ফান্ড জোগাড় করতে পারেন নিজের নামে। ওই বাড়িতে আরেকজন সমাজসেবী আছেন, যিনি মাত্র সমাজসেবা করে 5 কোটি টাকা রোজগার করেছেন। কত বছর সমাজসেবা করেছেন সেটা অবশ্য আমি জানি না। তো আজকে ওনাকে সমাজসেবা করতে বলুন, ওনারও কোটি কোটি টাকা হয়ে যাবে। মানে এই যে এমপি তো সজলদা, এমপি মাইনে আছে তো, টাকা মাসে পায়। আমার দুটো ছেলে মেয়েকে খাওয়াতে পারবে না। না, এখন কি খাবে সেটার উপর তো নির্ভর করবে। হ্যাঁ, গরু খাবে, কয়লা খাবে, বালি খাবে, দেশের মানুষের চাকরি খাবে, সেটার উপর নির্ভর করে। আপনার আমার ছেলের মধ্যে মুড়ি ব্যক্তিগত ভালো জিনিস খান না, আমার কি আপত্তি? চবনপ্রাশ খান, এ খান, আমার কোনো আপত্তি নেই। আমার যেটা বলার বক্তব্য হচ্ছে, এই যে মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন। না, মুখ্যমন্ত্রী মিথ্যা কথার থেকেও বড় কথা হচ্ছে মুখ্যমন্ত্রী কোন প্রপার্টির কথা বলছেন। মানে ধরুন আজকে আপনি কোন সংস্থায় যুক্ত, সেই সংস্থার 7.5 কোটি টাকা অ্যাটাচ করেছে ইডি, সেটা কি আপনার ব্যক্তিগত প্রপার্টি হবে? লিপস এন্ড বাউন্সের এটা ঠিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি কোম্পানি আছে, ব্যথাটা এখানে কেন? মানে মমতা বন্দ্যোপাধ্যায়, সজলদা আমি সন্ময় দা এবং দেবাশিস দার কাছে যাব, কিন্তু তার আগে সজলদা, মমতা বন্দ্যোপাধ্যায় কি আগাম একটা কু ডাকছে যে কোথাও গিয়ে হয়তো তৃণমূলের 10 কোটি টাকা দলীয় টাকা, বলছি অ্যালকেমিস্টের টাকা মানে হচ্ছে ওর শ্বশুর বাড়ির টাকা। আবার ব্যক্তিগত, আর শ্বশুর বাড়ির টাকা সত্যি কথা বললে আবার ব্যক্তিগত কি? এটা ব্যক্তিগত কোথায়? শ্বশুর বাড়ির টাকা মিথ্যা কথা বললে আপনারা আমাকে আপনি এটা ব্যক্তিগত না, সরি আমি বলছি, এটা যদি মিথ্যে কথা হয়, এটা যদি মিথ্যে কথা হয় আমার বিরুদ্ধে মামলা করুন। আমার বক্তব্য হচ্ছে পরিবারের টাকা নিয়ে কথা হচ্ছে, তাই বললাম ওটা শ্বশুর বাড়ির টাকা। আর দেখুন, এটা লিমিটেড কোম্পানি হোক, এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি হোক, যাই কোম্পানি হোক, ঘুরিয়ে ফিরিয়ে সবটাই কিন্তু নিজের। বাবা, মা, বউ, আমি, কাকু, জেঠু, এই তো হচ্ছে ক্লাবটা। আমার বক্তব্য হচ্ছে, আপনি একদম সহজ সরল ভাষায় আপনি বলুন যে আর কার কার টাকা অ্যাটাচ হয়েছে সারা দেশে।
কত লোকগুলোর টাকা অ্যাটাচ, কতজন মানুষের টাকা অ্যাটাচ হয়েছে, এনার টাকা, এনার ফান্ডস কেন অ্যাটাচ হচ্ছে, এনার প্রপার্টি কেন অ্যাটাচ হচ্ছে। আমার যদি হতো আমি তো সমাজে মুখ দেখাতাম না, ঠিক। এরপরও চিৎকার করে বলে বেড়া। সন্ময় বন্দ্যোপাধ্যায় এবং দেবাশিস ঘোষ দুজনের কাছে আমি আসছি। এক লাইন। আচ্ছা বলে নিন। আচ্ছা, অজিত পাওয়ার, হেমন্ত বিশ্ব শর্মা এদের টাকাগুলো বিজেপি জয়েন করেছে বলে, বেশ বিজেপি জয়েন বেশ, করেছে বলে না? বেশ, আমরা জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি জয়েন করবেন কি করবেন না, আপনি নতুন ডিবেট খুলে দিচ্ছেন এই জায়গা থেকে, সেটা আলাদা বিষয়। আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনার কাছে আসবো। সন্ময় দা, আপনি শুনতে পাচ্ছেন যে বিতর্কটা এবং বিতর্কের আমার মানে একেবারে দর্শক, বা আমি ধরে নিন সন্ময় দা রাস্তায় আমার বন্ধু বান্ধবের সাথে চায়ের দোকানে বসে আছি এবং সত্যিই চা খেতে খেতে 5 টাকার 3 টাকার চা এবং যে কেক খেতে খেতে 7 টাকার কেক খেতে খেতে, এটা আমার প্রশ্ন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমত এমন কি ব্যবসা করতেন যেটা গোটা প্রপার্টিটা নাকি ইডি অ্যাটাচ করে নিয়েছে, এবং দুই, বলুন সন্ময় দা বলুন। ময়ূক, আমি একটা কথা তোমাকে ইন্টারাপ্ট করছি। আজকে যে আলোচনার যে বিষয়টা, যে লাইন তোমরা শুরু করেছো, আমি ঠিক সেই জায়গা থেকে দুটো খুব ইম্পর্টেন্ট ভ্যালিড পয়েন্ট বলবো। 7.5 কোটি টাকা ইডি অ্যাটাচ করেছে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে, ইডির তরফ থেকে অফিসিয়ালি বলা হয়েছে এবং সত্যি সত্যি অ্যাটাচ করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী, যেহেতু আমারও মুখ্যমন্ত্রী, যতই তার বিরোধিতা করি, তার কথাই আমি বিশ্বাস করবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত প্রপার্টি অ্যাটাচ হয়েছে। তাহলে কি ধরে নেবো যে 7.5 কোটি টাকাটাই শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রপার্টি এবং তার বাইরে তার কোনো প্রপার্টি নেই? হতে পারে না সেটা। তার মানে রাজ্যের মুখ্যমন্ত্রী গতকাল মিথ্যা কথা বলেছেন, পয়েন্ট নম্বর 1। এবং পয়েন্ট নম্বর 2 হচ্ছে যে 7.5 কোটি টাকা অ্যাটাচমেন্ট হচ্ছে, তুমি খোঁজ নিয়ে দেখো, আমি খোঁজ নিয়েই বলছি, জাস্টিস অমৃতা সিনহার ব্যাপারে বেঞ্চে 7.5 কোটি টাকা এই অ্যাটাচমেন্টের ব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে বিরোধিতা করা হয়নি। এবং এইখানেই লুকিয়ে রয়েছে অঙ্কটা। আমার 2014 সাল বা 2013 সালে একটা ঘটনার কথা মনে পড়ছে, যখন গৌতম দেব বলেছিলেন এই ব্যানার্জি পরিবারের 34টা প্রপার্টি আছে, তার দলিল পরিপ্রকাশে দেখিয়েছেন। আমরা আশা করেছিলাম যে বন্দ্যোপাধ্যায় পরিবার থেকে শেষ পর্যন্ত তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হবে। শুধু তাই না, গণশক্তিতেও ছাপা হয়েছিল এবং গণশক্তির সম্পাদক ওপেন বলেছিলেন যে আমাদের বিরুদ্ধে মানহানির মামলা করা হোক। হ্যাঁ, কিন্তু আজ পর্যন্ত তার মামলা হয়নি। তার মানে এটা ভ্যালিডিটি আছে। 7.5 কোটি টাকা যখন অ্যাটাচমেন্টের ব্যাপারে মামলা হয়নি, তার মানে এটা ভ্যালিডিটি আছে। আমি তৃতীয় যে পয়েন্টটা আজকে নিয়ে আসতে চাই, এখানে সজল আছে, কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর। আমার কাছে সেই দলিল আছে, নথি আছে বলে আমি এত দায়িত্ব নিয়ে বলছি, যেখানে কাজরি বন্দ্যোপাধ্যায় যে এফিডেভিট দিয়েছিলেন, যে এফিডেভিট কলকাতা কর্পোরেশনের নির্বাচনে সজলকেও দিতে হয়েছে, সেই এফিডেভিটে কিন্তু কাজরি বন্দ্যোপাধ্যায় এবং তার হাজবেন্ডের যা যা প্রপার্টি আছে, যা যা ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্টের তথ্য লুকোনো হয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, ময়ূক, চাইলে আমি কালকে তোমার কাছে সমস্ত ডকুমেন্ট পৌঁছে দেবো, যেখানে দেখা যাচ্ছে সমস্ত তথ্যগুলোকে লুকিয়েছেন। এবার প্রশ্নটা আমার এখানে হচ্ছে যে বন্দ্যোপাধ্যায় পরিবার তথ্য লুকোনোর ব্যাপারে এতটা এক্সপার্ট হয়ে গেছেন, যেখানে বাংলার সমস্ত দায় দায়িত্ব এই একটা পরিবারের হাতে। এখানে কেয়াদি একটু আগে বলছিলেন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, হকি অ্যাসোসিয়েশন, ফুটবল অ্যাসোসিয়েশন, সিএবি, মোহনবাগান ক্লাব, ইস্টবেঙ্গল ক্লাব, কোন ক্লাব বাদ রাখে একটি পরিবার। এখান থেকে দাঁড়িয়ে বাবুল বন্দ্যোপাধ্যায় অ্যাসপিরেশনটা বেড়েছিল। আমি যা শুনেছি, হাওড়ায় সম্ভবত তিনি একটি বাড়িও কিনে নিয়েছেন, অর্থাৎ আগামী দিনে হাওড়ার সাংসদ হওয়ার স্বপ্নটা তিনি মনে মনে লালিত পালিত করেছেন, অন্য কিছু নয়। তার কারণে এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন যে তৃণমূল কংগ্রেসের 2টো পোস্ট, আগে জানতাম একটা পোস্ট, 2টো ল্যাম্প পোস্ট, একটা মমতা বন্দ্যোপাধ্যায়, 2টো পোস্ট, একটা মমতা বন্দ্যোপাধ্যায়, একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বাইরে কোনো পোস্ট নেই। বলতো তারা আশা করেছিলেন যে আমরা আরো পাবো। কাজরি বন্দ্যোপাধ্যায় কোন গুণে তিনি কাউন্সিলর হয়েছেন, তার ভাইরা সমস্ত অ্যাসোসিয়েশন গুলোর মাথায় বসছে। আমি আরেকটা তথ্য এখানে অ্যাড করবো, বিবেক মেলা বলে একটা মেলা হয়, এই বাবুল বন্দ্যোপাধ্যায়রা তার সঙ্গে জড়িত। কত 100 কোটি টাকা ভবানীপুর অঞ্চলে তোলা হয়, একটু খোঁজ নিয়ে দেখো। ভবানীপুর কালীঘাট অঞ্চলে একটা প্রপার্টি 6 ফুট বাই 6 ফুটের একটা দোকান বিক্রি করতে পারবে না এই ব্যানার্জি ব্রাদার্সদের সৌজন্যে। আমি দায়িত্ব নিয়ে বলছি, ওখানে যে কোনো সেই চিড়িয়াখানার যে ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন থেকে শুরু করে যত লেবার সাপ্লাই করা, সমস্ত এই ব্যানার্জি পরিবারের ভাইরা করবেন। স্বাস্থ্য দপ্তরের একটা ভবন রয়েছে নিউ টাউনে, তার সমস্ত স্ট্রাকচারের নির্মাণ এই ব্যানার্জি পরিবার করবে। আর তারপর এসে আজকে ত্যায্য ভাই করলেন। আমরা এতদিন ত্যায্য পুত্র কথাটা শুনে শুনে অভ্যস্ত হয়েছি, এখন বাংলার অভিধানে ত্যায্য ভাইটাও হলো, কালকে আবার মিটে যাবে। আদতে তো বকরার লড়াই, তৃণমূল কংগ্রেস সারা পশ্চিমবঙ্গে নেতা নেত্রী কর্মীদের যে বকরার লড়াই লড়েছে,
বাবুল বন্দ্যোপাধ্যায় সেই বকরার লড়াইয়ে যে আমি কিছু পেলাম না কেন, এবং সজলের কথা দিয়ে শেষ করব, আগামী দিনে বাবুল বন্দ্যোপাধ্যায় তো একটা এমএলএ টিকিট পাবেন, কিচ্ছু অস্বাভাবিক নয়। বেশ বেশ, আমি দেবাশিসদার কাছে যাব, কিন্তু দেবাশিসদা আপনার কাছে যাওয়ার আগে আমি খুব স্পেসিফিক্যালি একদম রুট যেখান থেকে শুরু করেছিলাম গোড়ার প্রশ্নটা দিয়েই শুরু করব, কিন্তু তার আগে একবার শোনাবো এই লিপস অ্যান্ড বাউন্স সংস্থা। লিপস অ্যান্ড বাউন্স সংস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ছিলেন সেটা এফিডেভিট দিয়ে উনি বলেছিলেন, এবং গোটা বাংলায় বিভিন্ন সময় বলা হয়েছিল লিপস অ্যান্ড বাউন্সের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় যুক্ত আছেন। গৌতম দেব বহু আগে বলেছিলেন, শুভেন্দু অধিকারী লাগাতার বলে গেছেন কয়েক বছর ধরে। একবার শুনে নি শুভেন্দু অধিকারী কি বলেছিলেন, তারপর গৌতম দেব কি বলেছিলেন আগে একবার শুনবো। ধরে ঢুকিয়ে দেওয়া উচিত, সাফিসিয়েন্ট এভিডেন্স আছে। লিপস এন্ড বাউন্সের উনার কোম্পানি উনি ওপেনলি 28 আগস্ট মেয়র রোডে ঘোষণা করেছেন যে আমার কোম্পানি থানা দিয়েছে। ওই কোম্পানিতে টাকা ঢুকেছে সবাই জানে। রুচিরা নারোলার নামে ব্যাংককের রাজধানী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কাশিকর্ণ শাখায় ভ্যাট ঢুকেছে সবাই জানে। লিপস অ্যান্ড বাউন্সে সুভাষ আগরওয়াল কোম্পানি কয় লাখ টাকা ঢুকিয়েছে, 4 কোটি টাকা সবাই জানে। মেনকা গম্ভীর কোথায় পালিয়ে গেছে? চোর, পুরো পরিবারটা চোর। যার বউর নামে কয় লাখ টাকা ব্যাংককে যায়, যার শালি পশ্চিমবঙ্গ ছেড়ে পালায় ভারত ছেড়ে, যার বাবা মা লিপস অ্যান্ড বাউন্সের ডাইরেক্টর, যার কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের হাই পেড এমপ্লয়ি জেলের মধ্যে থাকে, এবং যিনি স্টিল নাও সিও অফ দি লিপস অ্যান্ড বাউন্স, এবং যিনি 11 সালের পরে এসে পশ্চিমবঙ্গে মধু আর ক্ষীর খাচ্ছেন। 11-র আগে ভাইপো কোথায় ছিল? খেটে মরেছে মজুর আর খেজুর খাচ্ছেন হুজুর। দেবাশিসদা এইটা একটা বক্তব্য, কিন্তু তার পাশাপাশি গৌতম দেবের শরীর ভালো নেই, কিন্তু তারপরেও গৌতম দেব একই কথা বারবার বলে গেছেন। আমি যখন গৌতম দেবকে কিছুদিন আগে সাক্ষাৎকার নিয়েছিলাম, তিনি বলেছিলেন যে দরকার হলে ডেকে নিয়ে যাক, মানহানির মামলা করুক, আদালতে ডাকুক, গাড়ি ভাড়াটা দিয়ে দিক, কারণ আমার গাড়িতে আসতে যেতে হয়, কিন্তু আমি এই কথাই বলবো। কি কথা বলেছিলেন শুনবো। অভিষেক ব্যানার্জির এই পাবলিসিটিটা দেখে আমার সন্দেহ হলো। মানে এটা আমি যদি একবার একটু আপনার অনুমতি নিয়ে যদি আমি দেখি, এটা লিপস অ্যান্ড বাউন্স লেখা, এবং তাতে আওয়ার লিডারশিপে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিএমডি হিসাবে লেখা। সিএমডি মানে চিফ ম্যানেজিং ডিরেক্টর। অভিষেক বন্দ্যোপাধ্যায় চিফ ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্তারিত লেখা। অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে জন্মেছেন, এমপি বিড়লা থেকে পড়াশোনা করেছেন, বিবিএ ডিগ্রি নিয়েছেন। কম্পিউটারের সাহায্যে এটা পৃথিবীর লোককে জানাচ্ছে যে লিপস অ্যান্ড বাউন্স ইজ এ কোম্পানি ডুইং ওভার দিস ওয়ার্কস এক্সেলেন্টলি। ইতিমধ্যে সে 300 কোটি টাকা খরচা করেছে, এক জায়গায় 300 কোটি আছে, এক জায়গায় 400 কোটি আছে, খরচা করেছে। তো আমি তো কী ব্যাপার, এরকম দুমদাম হয় নাই। দেবাশিস দা, পয়েন্টটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি প্রপার্টি অ্যাটাচড হয়েছে। কারণ আবারও বলছি, লিপস অ্যান্ড বাউন্সের 7.5 কোটি টাকা অ্যাটাচড হয়েছে, কিন্তু সেটা তো ব্যক্তির প্রপার্টি হতে পারে না। মানে এটা তো কোনো দোকান নয় একজন ব্যক্তির, এটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, সেখানে পুরোটাই কি করে হতে পারে? তৃণমূল নয়, তৃণমূলটা হচ্ছে দোকান। ঠিক, আমি আশা করবো আমাকে 1 মিনিট বা 2 Please মিনিট বলুন। কথা বলবেন। আমার প্রথম হচ্ছে, আজকে খুব দুঃখ হচ্ছে সুদীপ্ত সেন মানুষটির জন্য। মানে সেই মানুষটি হয়তো জেলের ভিতরে পড়ে আছেন, আজ কিন্তু ওনার একটা পেটেন্ট পাওয়ার কথা ছিল। মানে সুদীপ্ত সেন যেভাবে আজকে সারদাকে তুলে নিয়ে গেছিলেন, একেবারে হুবহু সেই কায়দায় আপনি দেখুন তৃণমূল কংগ্রেস আসার পর থেকে ধীরে 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 করেছে। আমি কেন বলছি, আমরা ছোটোবেলায় সেই পড়েছিলাম না বিজ্ঞানে, দেখুন তুলনামূলক আলোচনা করতাম, একদিকে আর একটা একদিক করে কার সাথে কার কেমন তুলনা করতাম। আপনি দেখুন এজেন্টে কি হতো, সারদা কিছু এজেন্ট রাখতো। এখানে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, এমএলএ, এমপি, পুলিশ প্রশাসন সবাইকে ঢুকিয়ে দিয়েছে এজেন্সিদের মধ্যে, তারা প্রত্যেকে পয়সা তুলছে। আপনি দেখুন এই সারদার ক্ষেত্রে কিছু একটা 9% 10% এজেন্টদের দিত, বাকি মানুষদের ভুল বুঝিয়ে পয়সা তুলতো। এক্ষেত্রে তো 75-25 ওনারা নিজেরাই বলে দিচ্ছেন। মানে প্রতিটা ক্ষেত্রে, মানে সারদার ক্ষেত্রে তবু একটা জিনিস ছিল, হয়তো সুদীপ্ত সেনরা কিছু কিছু টাকা ফেরত দিত, এখানে তো ফেরত দেওয়ার কিছু ব্যাপার নেই, পুরোটাই নিয়ে নেওয়ার ব্যাপার আছে। মানে এইটা কিন্তু আমরা আজকে বলছি না, এটা বহু দিন ধরে বলে আসছি। মানে এটার উপর দাঁড়িয়েই তো তৃণমূল কংগ্রেসের আজকের এই যা কিছু আপনি দেখছেন। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের পরিবর্তনের জন্য আসেনি, তৃণমূল কংগ্রেস যেটা
এসেছে যে মমতা ব্যানার্জি এবং তার পারিপার্শ্বে যারা আছে তাদের যে সম্পত্তি সেটা বাড়াবার জন্য। দেবাশিস, মমতা ব্যানার্জি কি ভয় পাচ্ছেন? আমি একটা জায়গায় বলি, একটা দলীয় অ্যাকাউন্ট সিজ, মানে দলীয় সম্পত্তি সিজ হচ্ছে অ্যালকেমিস্টের, এবং এটা হচ্ছে মানে কতটা লজ্জাজনক ভাবুন। একটা চিটফান্ড কোম্পানি, সেই চিটফান্ড কোম্পানির টাকায় প্লেনে করে তৃণমূল কংগ্রেসের নেতারা যাওয়া আসা করেছেন। ঠিক, আমি বলি, আমি প্রথম তোমাকে কনগ্রাচুলেশন জানাই যে একটা ধারণা হয়তো আছে রিপাবলিক অনেক সময় নিরপেক্ষ নয়, কিন্তু আজকে তুমি যে বামপন্থীদের কথাটা বলে, গণশক্তির কথা বলে এবং গৌতম দেবের কথা বললে, এটা ঠিক। গণশক্তি প্রায় 1 বছর বা 1.5 বছর আগে এটা প্রকাশ করেছিল, বড় বড় করে লিখে দিয়েছিল যে ওই 38টা প্লটের কথা। আজ অবধি তার বিরুদ্ধে কোনো রকম মামলা মোকদ্দমা হয়নি। তার মানে এটা স্বীকার করে নেওয়া হয়েছিল যে এই জিনিসগুলো ঘটেছে। স্বীকার করেননি। মানে আমি যদি তোমার এগেইনস্টে কোনো কিছু এটা হতে পারে বামপন্থীরা শূন্য, তাই জন্য কোনো পাত্তা দেয়, সেটা হতে পারে, কিন্তু স্বীকার করেনি। এবং গৌতম এবং আরেকটা কেস দেয় যেখানে, আমি তো অবাক হয়ে যাই, সেখানে কোনো কেস হলো না। সত্যি কথাকে অনেক সময় চুপ করে যায়, যেমন দীপক ঘোষের ক্ষেত্রে এরা কোনো কিছু আপত্তি করেনি। ঠিক, গৌতম দেবের লিপস অ্যান্ড বাউন্স দিয়ে গৌতম দেব বহু আগে বলেছিলেন, তখন মানুষ ওনাকে ভেঙেছিল বা মানে অনেকে তৃণমূল অনেক কিছু করেছিল। তো আমি আজকে বলছি যে এখানে কিন্তু তোমার আমার থেকেও বড় যেটা আমি বামপন্থীদের একটা আমার অভিযোগ করব, যে বামপন্থীরা কিন্তু এই জায়গাটাকে হাইলাইট করতে পারছে না বা এটা সুযোগ নিতে পারছে না যে আজকে তারা যেটা বলেছিল সব কথা সত্যি, কিন্তু তারা সেই মাইলেজটা কোনোভাবে নিতে পারছে না। কোথা থেকে এলো এত প্রপার্টি? কোথা থেকে সিজ হলো? আমার একটা কথা শুধু, আমার সজলদাকে একটা কথা বলার আছে, যে সজলদাকে আমি খুব সম্মান করি, ওনার অ্যাগ্রেসিভনেস আমার খুব ভালো লাগে, কিন্তু সজলদা এটা কি করে বললেন এই যে মাত্র 7.5 কোটির সম্পত্তির কথা, মানে যেখানে একটা মাগুর মাছ বিক্রেতার দেহরক্ষকের কাছে 1000 কোটি টাকা সম্পত্তি, সেখানে তৃণমূলের দেহরক্ষকের কাছে মাত্র 7.5 কোটি টাকা সম্পত্তি সিজ হয়েছে এখন অবধি। সেটা বলি ইডি 7.5 কোটি টাকা সম্পত্তি সিজ, এবং ইডি কিন্তু বোধহয় আরো বলেছে, সন্ময়দার আমি একটা এতে দেখছিলাম যে ইডি কিন্তু বলেছে যে আমার আরো সম্পত্তি ক্রোধ করা আছে, সেটাকে অ্যাটাচ করা আছে। সেটা করতেই পারে, সেটা করতেই পারে। পয়েন্ট হচ্ছে এই যে লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি অ্যাটাচ হচ্ছে, তৃণমূল কংগ্রেসের দলীয় সম্পত্তি অ্যাটাচ হচ্ছে, তার সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত সম্পত্তি অ্যাটাচ হওয়ার প্রশ্নটা আসছে কোথা থেকে? এই জায়গাতেই বলতে চাই, দেখো ময়ূক, ভেবো না আমি আউট অফ কনটেক্সট কথা বলছি, চারিদিকে একটা হোয়াটসঅ্যাপে একটা মিম খুব ছড়িয়েছে, সেখানে জটায়ু জিজ্ঞাসা করছেন ফেলুদাকে, একটা কথা জিজ্ঞাসা করতে পারি ভোট সংক্রান্ত? ফেলুদা বলছেন করুন। জিজ্ঞাসা করছে যে দোলের আগে পা ভাঙবে না তোর দোলের পরে। আমি জানি না এটা কাকে নিয়ে রিলেটেড, আমার কোনো জানা নেই, কিন্তু এই মিমটা ছড়িয়েছে। আসলে ব্যাপারটা হচ্ছে হাতের সব অস্ত্র চলে গেছে। এখন যেটা শুরুতেই বলেছিলাম, অশ্রু সজল যাত্রাপালা চলছে। আমার দেখুন, আমার ভাইপো ভাজ সব কিছু কেড়ে নিচ্ছে কেন্দ্রীয় সরকার। ছোট্ট একটা বাচ্চা ছেলে, তার দুটো বাচ্চা, কেন? তিনি তো এমপি আছেন, যেটা আমি সজলদাকে বলে মাইনে পান, তো এমপি আরে মাইনে পান, তার যথেষ্ট ভালো মাইনে, সেই মাইনে দিয়ে স্ত্রী দুটো বাচ্চাকে খাওয়াতে পারবেন না? চাকরি চলে গেলে না, আমি জিজ্ঞেস করছি, আর কিছু না হোক, ফুচকা আছে, কচুরি আছে, মোমো আছে, চপ আছে, কাশফুলের বালিশ আছে, এত শিল্প, ডবল চাকরি করতে পারবেন না। কেয়াদি একটা কথা শুনে, আপনি যে যাত্রাপালার কথা বললেন না, আর কিছুদিন বাদে যাত্রাপালাটা এরকম হতে যাচ্ছে, একটা মানে প্রসিদ্ধ যাত্রাপালা ছিল যে স্বামী জেলে বউ এমএলএ। হ্যাঁ, সেটাই হয়তো হতে চলেছে আগামী দিন এই পশ্চিমবঙ্গে। আমি একবার দেখে নেব, এই মুহূর্তে দেখে নেব, প্রায় 30 থেকে 32 হাজার মানুষ এই মুহূর্তে ভোট দিয়েছেন। কোথায় ভোট দিয়েছেন? লোকসভাতে নয়, জবাব চায় বাংলায়, যে ভোটিং আমরা করি। আজ প্রশ্ন ছিল তৃণমূলের ভরাডুবি হবে আন্দাজ করেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়ছেন বাবুন বন্দ্যোপাধ্যায়। কে কত শতাংশ ভোট দিয়েছেন? ইউটিউব, ফেসবুক এবং এক্স হ্যান্ডেলে। ইউটিউবে যারা এই মুহূর্তে লাইভ স্ট্রিমিং দেখছেন, ময়ূককে যারা দেখছেন ফেসবুকে এই মুহূর্তে 92%, 92% মানুষ বলছেন হ্যাঁ, তৃণমূলের ভরাডুবি হবে আন্দাজ করেই মমতা দিদির সঙ্গ ছাড়ছেন ভাই বাবুন। আর 8% মানুষ বলছেন না, এগুলো সব গুজব। এবার দেখি ইউটিউবের যারা লাইভ স্ট্রিমিং দেখছেন, বাংলাদেশ থেকে দেখছেন, অসম থেকে দেখছেন, ত্রিপুরা থেকে দেখছেন, বাংলা এবং গোটা বিশ্ব থেকে যারা দেখছেন, তাদের মধ্যে থেকে 90% মানুষ বলছেন যে তৃণমূল কংগ্রেস একটি জাহাজের নাম, যে জাহাজটির ভরাডুবি হচ্ছে এবং সে কারণে নেতারা ঝাঁপ দিয়ে বাইরে চলে যাচ্ছেন। এবং 10% মানুষ বলছেন না। টুইটারে এই মুহূর্তে এক্স হ্যান্ডেলে যারা এই মুহূর্তে ময়ূকের সাথে ইন্টারঅ্যাক্ট করছেন, তাদের মধ্যে থেকে 68%, বেশ হাড্ডাহাড্ডি লড়াই না হলেও কাছাকাছির মধ্যে 68 এবং 32, 68% মানুষ বলছেন যে না, এই জাহাজ
ডুববে, এবং 32% মানুষ বলছে ডুববে না, ডুববে না, ডুববে না, থাকবে। সন্ময় বন্দ্যোপাধ্যায় কি বলছেন এই মুহূর্তে? সন্ময় বন্দ্যোপাধ্যায়, মানুষ এই কথা বলছে, আপনার কি মনে হয় তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে ভরাডুবি হতে পারে জেনেই ঝাঁপিয়ে অন্যরা টাইটানিক থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে? না 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 না, আমার কাছে আমার ইন্টারপ্রিটেশন একটু অন্যরকম। সেটা হচ্ছে আভ্যন্তরীণ বকরার লড়াই, যেটা বলেছি পারিবারিক ভাবে ক্ষমতার বকরার লড়াই। আমি একটা খুব ইম্পর্টেন্ট পার্টিনেন্ট পয়েন্ট আমরা মিস করে গেছি ময়ূক, যেটা আমার মনে হয়েছে এখানে উল্লেখ করা দরকার। যদি লিপস অ্যান্ড বাউন্সের কথা বলা হয়, লিপস অ্যান্ড বাউন্সের বর্তমান ডিরেক্টর কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নন, তার বাবা এবং মা। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি করে বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রপার্টি? এক। দ্বিতীয়ত যে পয়েন্টটা উল্লেখ করবো, এতে যেটা পার্লামেন্টে লোকসভা ইলেকশনে নির্বাচনে 2019-এর পর দাঁড়ানোর সময় যে এফিডেভিট অভিষেক বন্দ্যোপাধ্যায় জমা দিয়েছিলেন, তাতে কিন্তু পরিষ্কারভাবে তিনি যে এই লিপস অ্যান্ড বাউন্সের সিইও সেটা কিন্তু উল্লেখ করেননি, অর্থাৎ তথ্য লুকিয়েছিলেন। এই তথ্য লুকোনোর মধ্যেই অঙ্কটা লুকিয়ে রয়েছে। 7.5 কোটি না 750 কোটি টাকার প্রপার্টি হয়তো এদের আছে, দেখা যাচ্ছে 7.5 কোটি টাকা। এবং সেটা আতঙ্ক যে সমস্ত প্রপার্টি হয়তো জলাঞ্জলি চলে যেতে পারে। আমি প্রত্যেকের কাছে 10 সেকেন্ড 30 সেকেন্ড করে আসবো। সজলদা 30 সেকেন্ড। আমি বলি কি, সেটা হচ্ছে যে আপনারা এখানে কজন কমার্সের ছাত্র আছেন জানি না, আমি কমার্স ছাত্র ছিলাম। আমরা একটা পড়তাম হিন্দু পারিবারিক ব্যবসা। এই হিন্দু পারিবারিক ব্যবসাটা ইদানিংকালে আমাদের বাঙালিদের মধ্যে উঠে গিয়েছিল। এই তৃণমূলটা আসার পর এই তৃণমূলটাকে ওদের হিন্দু পারিবারিক ব্যবসা করে নিয়েছে ব্যানার্জি পরিবার। অতএব তৃণমূল যতক্ষণ আছে, হ্যাঁ, ততক্ষণ খাবারের চিন্তা নেই। কিন্তু এইবার যে তৃণমূলটা যাবে, এটা মমতা ব্যানার্জি বুঝতে পারছেন। বুঝতে পেরে তিনি এখন এই সব কথা বলছেন, ভাইপো খাবে কি করবে। হ্যাঁ, আমি প্রশ্ন করি আজকে মমতা ব্যানার্জিকে আপনাদের মধ্যে দিয়ে 35টা প্লট 12 বছরে, আপনি বলুন যদি গ্রাফ হয়, শতাংশের হিসেব হয়, তাহলে আদানি আম্বানি যাদের গালাগাল দেন তাদেরও এত বড় গ্রাফ তৈরি হয়নি। এটা কি করে সম্ভব? এর উত্তর আমি এতক্ষণ ধরে চুপ করে আছি। ইউটিউবার সন্ময়দা আর অবশ্যই বিজেপি নেতা আমার দাদা সজল ঘোষ, এরা বলছে সৌরভ্য চুপ করে আছে, তৃণমূল চুপ করে আছে কেন? আমরা সবার কথার উত্তর দিই না, আমরা অপেক্ষা করি ভোটের। মানুষ ভোটে জবাব। জিও স্যালিউট 3 মিনিট 3 সেকেন্ড বাঁচিয়ে দিল কেয়া ঘোষ। একেবারে চ্যালেঞ্জ, পুরো চ্যালেঞ্জ করে দিল। যতই কুৎসা করুন তৃণমূল কংগ্রেস, যাই করুক না কেন জিতবে। আমি ভাই সৌরভ প্রিয় শুরুতে একটা বলেছিলেন, সেটা দিয়ে শেষ করে দিই। উনি বলেছিলেন যে ইডি সিবিআই অ্যালসিয়েশন এর মতন ঘুরঘুর করছে। দেখুন, চোর জোচ্চোরের কাছেই কিন্তু এই অ্যালসিয়েশন কুকুরগুলো যায়। তো আপনি বুঝে নেন উত্তরটা। দেবাশিস একদম সর্বশেষ। আমি বলছি যে এই যে দল অভিষেকের সম্পত্তি বাজেয়াপ্ত হচ্ছে, এই আতঙ্কটা ছড়িয়ে দেওয়া হলো। বারবার আজকে মমতা ব্যানার্জি এটা বলছেন না, আসলে আমি সন্ময়দার সঙ্গে ডিফার করছি। মমতা ব্যানার্জি সবটা বোঝেন, উনি ক্ষুরোধার রাজনীতিবিদ। উনি নিজের কাছ থেকে নিজের ক্লিন ইমেজ রাখতে চাইছেন, সে কারণে উনি বিভিন্ন সময় কখনো বাবুন কখনো অভিষেককে জায়গা সময় শেষ, একেবারে সময় শেষ। এবং এই যে বিতর্ক, সেই বিতর্ক হয়তো চলবে, কিন্তু এইটাও আমাদের প্রশ্ন থাকবে যে সত্যিই কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে? যদি না হয়ে থাকে তাহলে কেন এই মিথ্যে খবর বা গুজবটা ছাড়ানো? আর যদি হয়ে থাকে, আমরা চাই, বাংলার মানুষ জবাব চায়, কত সম্পত্তি, কত কোটি টাকার সম্পত্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে আসছি আমি ময়ূক, সঙ্গে থাকুন।